আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির তার একটি বক্তব্য নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় চলছে। পুরো পদ্মা সেতুর যে অপর পারের যারা লোকজন, খুলনা বিভাগ, প্রস্তাবিত ফরিদপুর বিভাগ, যেটিকে পদ্মা বিভাগ নামকরণ করার কথা চিন্তা করা হচ্ছে, বরিশাল বিভাগ, এই অঞ্চলের যারা লোকজন, তার সঙ্গে সঙ্গে পদ্মা পারের এই পার, ঢাকার একটা বিরাট এলাকা, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার একটা বিরাট অংশ, এই অংশের যারা লোকজন অলমোস্ট প্রায় 10 কোটি লোক ক্ষোভে ফুঁসছে। এটা আবেগের বিষয়। পদ্মা সেতুটি এই 10 কোটি মানুষের কাছে আবেগের বিষয়। আমি দক্ষিণাঞ্চলের মানুষ, তার আগে শৈশব আমি কাটিয়েছি ফরিদপুরে। তো ঢাকা থেকে ফরিদপুর যেতে কি পরিমাণ যন্ত্রণা হয়েছে এটা হাড়ে হাড়ে আমরা টের পেয়েছি। মিস্টার বশিরও টের পেয়েছেন। এর কারণ হলো একটা সময় তারাও তো খুব বেশি দিনের ধনী ব্যক্তি নন। তার বাবা নিতান্ত দরিদ্র ব্যক্তি ছিলেন। সেখানে আকিজ বিড়ি বিক্রি করে তিনি যথেষ্ট সফল হয়েছেন এবং তার প্রায় ২০-২৫ জন ছেলের সন্তান, ৪ জন স্ত্রী, সেই ঘরে ২০-২৫ জন ছেলের সন্তান, তারা সবাই এখন ব্যবসা বাণিজ্য করে সফল হয়েছেন এবং সেই সফলতম যারা তার সন্তান তার মধ্যে জনাব বশির প্রধানতম। এই পরিবারের অনেককে চিনি, ব্যক্তিগতভাবে চিনি। তারা বিনয়ী, তারা প্রফেশনাল, যাকে বলা হয় দক্ষ এবং অনেকটা নিরহংকার প্রকৃতির। কারো কারো শিক্ষা আছে, কারো কারো শিক্ষা নেই, কিন্তু মোরাললেস তাদের মধ্যে কিন্তু এই ২০ জন ভাই বোন এরকম মারাত্মক কোনো বিরোধ নেই। সম্পত্তি নিয়ে যেটা হয়, সব পরিবারে যে বিরোধ থাকে, আকিজ গ্রুপও সেই বিরোধ আছে, কিন্তু তারপরে তাদের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ বা মামলা মোকদ্দমার মতো পরিস্থিতি তৈরি হয়নি। শেখ বশিরদের যে পরিবার বা এই আকিজ পরিবার, তারা ব্যবসা বাণিজ্য করার সঙ্গে সঙ্গে আবার রাজনীতির সঙ্গেও মোরালেস পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জড়িত। তার এক ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন, যশোরের যে বেনাপোল এলাকা, শার্শা এলাকা, এই এলাকা থেকে। আবার তার যে বড় ভাই নাসির, শেখ নাসির, সে বিয়ে করেছে যে পরিবারে, তার শ্বশুর অর্থাৎ শেখ নাসিরের শ্বশুর আওয়ামী লীগের এমপি ছিলেন। তার মারা যাওয়ার পর তার যে সম্বন্ধী, নাসিরের যে সম্বন্ধী বশিরের যে বিয়ে, তিনিও আওয়ামী লীগের এমপি ছিলেন। তো এই পরিবারে দুজন নিকটাত্মীয় শেখ বশিরের এমপি ছিলেন। শেখ বশির, তারপর তার যে বড় ভাই যিনি রয়েছেন, সেই বড় ভাই হলো ওই যেটা আদ্দিন হাসপাতালের যিনি প্রধান। তো এই দুজন আবার সামহাও জামাত রিলেটেড। অন্য যারা ভাই আছেন তারা বেশ কয়েকজন জামাতের রাজনীতির সঙ্গে জড়িত না হলেও জামাতের বিগ ডোনার। তো যেহেতু বশির দীর্ঘদিন ধরে তিনি পরিচিত একজন, যাকে বলা হয় সফল ব্যবসায়ী হিসেবে, বিশেষ করে জুট সেক্টরে তার যে সফলতা, এই সফলতার কারণে তিনি আলোচিত। তো এই কারণে তার যে জামাতের সাথে সম্পৃক্ততা, এটা মোটামুটি ওপেন সিক্রেট, সবাই জানে। আর তার যে বড় ভাই যে আছে, যে ওই আদ্দিন হাসপাতালের মালিক, তিনি একেবারে জামাতের ডাইহার্টেড ডোনার। এবং ওই যে আদ্দিন হাসপাতালের যে একটা মসজিদ আছে, সেই মসজিদেই মূলত ওই রশ্মিকা মান্দানার যাকে নিয়ে কথা হয় আমির হামজা, সেই আমির হামজা ইমামতি করেন এবং আমির হামজা ওখান থেকে বোধহয় ৫ লাখ টাকা মাসে মাসোহারা পান ওই আদ্দিন হাসপাতালের মালিকের কাছ থেকে, এবং এটা তিনি প্রকাশ্যে বলেছেন। তো কাজেই শেখ বশিরের যে অন্তর্ভুক্তি এই সরকারের বাণিজ্য উপদেষ্টা রূপে ধরে নেওয়া হয় যে এর সঙ্গে জামাতের একটা ভালো ইনফ্লুয়েন্স রয়েছে। সত্য মিথ্যা আমি জানি না। আমার আশা ছিল যে শেখ বশির ভালো করবেন। এর কারণ হলো যে সাধারণত তার অর্থের অভাব নেই, কেন তিনি রাষ্ট্রীয় ক্ষমতা ভোগ করে এই কাজগুলো করবেন। ২ নম্বর হলো যে তিনি সফলতম মানুষ, কাজে তিনি বাণিজ্য মন্ত্রণালয় চালাতে সফলতা দেখাবেন।
আর ব্যক্তিগতভাবে যতটুকুই তাকে দেখেছি, একদিনই তার সঙ্গে আমার কথাবার্তা হয়েছে, টেলিফোনে একদিন আর ফেস টু ফেসে একদিন, অনেক আগে, 4-5 বছর আগে। তো আমার কাছে মনে হয়েছে হি ইজ লয়াল, হি ইজ এডুকেটেড, তারপর প্রফেশনাল এবং ভিশনারি। তো কাজে তাকে নিয়ে আমার একটা গগনচুম্বী আকাঙ্ক্ষা ছিল। কিন্তু গত কয়েক মাসে তার অনেকগুলো সিদ্ধান্তের কারণে বাংলাদেশের অনেক ক্ষতি হয়ে গেছে, মারাত্মক ক্ষতি হয়ে গেছে। সেই ক্ষতিগুলোর মধ্যে হয়তো তিনি স্বীকার করবেন না, কিন্তু আমরা বাইরে থেকে বুঝি। আমি ওইগুলো নিয়ে নাড়াচাড়া করতে চাই না। দ্বিতীয় যে বিষয়গুলো রয়েছে সেটি হলো যে তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমাকে খুব আশ্চর্য করেছে। অর্থাৎ তিনি বিমানের সেই বোর্ড চেয়ারম্যান হবেন, তারপরে আবার নিজে একটা এভিয়েশন কোম্পানি করবেন। এই জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে এটা তার দরকার ছিল না। তিনি এভিয়েশন ব্যবসা করতেই পারেন, সেটা পরে করতে পারতেন। এই সময় তার দরকার ছিল না, এই সময় তার লাইসেন্স নেওয়ার কোনো দরকার ছিল না। তারপর তিনি বেশ কিছু কথাবার্তা বলার চেষ্টা করছেন, ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করছেন, অনেক রিয়ালিটি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন দ্য কমার্শিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে, যেটা আমার কাছে মনে হয়েছে তার এই জিনিসগুলোতে না জড়ালে তিনি পারতেন। এবং তারই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি পদ্মা সেতু নিয়ে যে কথা বলছেন, এই কথায় তার নিজের অঞ্চল যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী এই অঞ্চল দিয়ে তাকে যাতায়াত করতে হবে। আর তার এই ক্ষমতা তো থাকবে না, এবং তিনি লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন সাধারণ জনগণ দ্বারা। এ লিখে রাখেন, একেবারে বাংলা লিখে রাখেন, এবং তাকে এই দুর্ভোগ দুর্দশা পোহাতেই হবে। এখন তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে পদ্মা সেতুতে যে টাকা বিনিয়োগ করা হয়েছে, এই বিনিয়োগের কোনো প্রয়োজন ছিল না, ফিজিবিলিটি ছিল না। এখানে যদি 40,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়ে থাকে, এই 40,000 কোটি টাকা বিনিয়োগ এখানে না করে যদি কৃষিতে বিনিয়োগ করা হতো, চালের দাম 20 টাকা করে পার কেজিতে কমতো। মানে এটা ওনার মতো একজন মানুষের মুখ দেখে এটা মানায় না। এর কারণ হলো, জীবনে সফল হলেই সব জ্ঞান হয় না, ক্লাসে ফার্স্ট হলেই সব বিষয় জানা যায় না, পিএইচডি ডিগ্রি হলেই কমন সেন্স থাকে না। সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, বিখ্যাত উপন্যাস জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রিজুডিস, বিখ্যাত উপন্যাস। ওনাকে এই উপন্যাসগুলো পড়তে হবে এবং এগুলো যারা দার্শনিক তাদের কাছ থেকে জানতে হবে। তাহলে উনি যে জিনিসগুলো যদি জানতেন, তাহলে এই কথাগুলো তিনি বলতেন না। পদ্মা সেতু আমাদের একটা মার্ভেলাস, পুরো বাংলাদেশের জন্য একটা আইকনিক প্রজেক্ট। এখানে ধরুন 40,000 কোটি টাকা ইনভেস্ট হয়েছে, ধরুন 10,000 কোটি টাকা চুরি হয়েছে, এর বেশি না। আমি এই প্রজেক্টের এ টু জেড জানি। আচ্ছা, এই যে 30,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে বা 40,000 কোটি টাকা খরচ হয়েছে, এটার কারণে 20 টাকা করে চালের মূল্য বেড়ে গেছে। আচ্ছা, বশির সাহেবকে যদি জিজ্ঞাসা করা হয় যে গত 17 মাসে শুধুমাত্র বিদ্যুৎ খাতে এই সরকারের আমলে 34,000 কোটি টাকা সিস্টেম লস হয়েছে, যেটা আগে হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে এই সিস্টেম লসটা এতটা নিয়ন্ত্রণে ছিল বলার মতো না। কিন্তু এই সরকারের আমলে কেন 34,000 কোটি টাকা সিস্টেম লস হলো, যেটাতে আর একটা পদ্মা সেতু করা যেত? এই সিস্টেম লস যদি বশির অ্যান্ড গং তারা যদি না করতেন, তাহলে তো চালের দাম আরও 20 টাকা কমতো, মাগনা চাল খাওয়ানো যেত। 34,000 কোটি টাকার চাল যদি বাংলাদেশে আমদানি করতো, কয়েক বছর বিনামূল্যে দেশবাসীকে খাওয়ানো যেত। আবার এই সময়টাতে এই যে আমলাতন্ত্রকে খুশি করার জন্য পে স্কেল দিয়ে, এই যে নতুন পে স্কেল ঘোষণা করা হয়েছে, সরকারের যে আরও 1 লক্ষ কোটি টাকা প্রতি বছর লাগবে, যেটা দিয়ে 3টি পদ্মা সেতু করা যায়। তো প্রতি বছর 3টি পদ্মা সেতু করা যায়। এইভাবে সরকারি আমলাদেরকে বেতন ভাতা বাড়ানোর জন্য এই সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে, এটা আপনি কিভাবে বলবেন? 2 নম্বর হলো যে পদ্মা সেতু দিয়ে যে গাড়িগুলো চলাফেরা করছে, এই চলাফেরার মধ্যে খালি কয় টাকা টোল আদায় হলো, আর এটার বিপরীতে যে ঋণ হয়েছে, মানে জিওবি ফান্ড থেকে আমরা যা দিয়েছি, চায়না থেকে আমরা যে ঋণ করেছি, সেগুলোর সুদ আসল যে ফেরত দেওয়া, এর সঙ্গে এই যে টোল আদায়ের, এই দুটো একত্র করলে হবে না মিস্টার বশির। এখানে চিন্তা করতে হবে যে কয়টি গাড়ি পারাপার হচ্ছে,
যাত্রীদের মেন্টাল স্যাটিসফ্যাকশন, যে সময় বাঁচছে সেই সময়ের আর্থিক মূল্য, অর্থাৎ মেন্টাল স্যাটিসফ্যাকশন, এটার আর্থিক মূল্য কত। কাস্টমার স্যাটিসফ্যাকশন উনি তো বুঝেন এই জিনিসগুলো। তো সেখানে অর্থাৎ বরিশাল, পটুয়াখালী বিভিন্ন অঞ্চল মানুষের যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, আমি যার ডাটা দিয়ে বলি, বরিশাল বিভাগে প্রায় 1 কোটি লোক, ফরিদপুরে 1 কোটি, খুলনা বিভাগে প্রায় 2.25 কোটি লোক, অর্থাৎ বরিশাল, পটুয়াখালী এই অঞ্চলে 4.5 কোটি মানুষ। এই 4.5 কোটি মানুষের প্রতি মুহূর্তে মেন্টাল স্যাটিসফ্যাকশন, নির্ভরতা, যে তারা সকালবেলা ইচ্ছা করলে ঢাকা চলে আসতে পারবে। এই নির্ভরতার কারণে অনিশ্চয়তাকে মাথার মধ্যে না এনে সে যে কাজ করতে পারছে, বাড়িতে বসে প্রোডাক্ট তৈরি করতে পারছে, এবং তার ঢাকাতে যে কোনো কাজে, সে রোগী অসুস্থ হোক, ঢাকাতে আসার স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করা হোক, যা কিছু হোক, এই 4.5 কোটি লোক, মানে সে যে ঢাকার সঙ্গে তার কানেক্টিভিটি করার ক্ষেত্রে যে সে ডিপেন্ডেবিলিটি, নিশ্চয়তা, প্রশান্তি, এইগুলো তার মধ্যে কাজ করছে, এবং তার যে উন্নয়ন কি পরিমাণ হচ্ছে, এই জ্ঞান কি ওনার আছে? এই জ্ঞান ওনাকে অর্জন করতে হলে অ্যাডাম স্মিথ পড়তে হবে। এই জ্ঞান ওনাকে অর্জন করতে হলে জন অ্যাডামসকে তা ওনার জানতে হবে, এবং হোয়াই জন অ্যাডামস ইজ ফেমাস তাকে জানতে হবে। আমার বিশ্বাস সেই জায়গাতে উনি এখনো ঢুকেনি নেই, নট ইয়েট, উনি বলে ফেললেন। এরপর প্রতিদিন এই যে যাত্রী পারাপার হচ্ছে, যখনই পদ্মা সেতুর উপর দেশে যাচ্ছে, তার যে মেন্টাল স্যাটিসফ্যাকশন, এটার আর্থিক মূল্য কি, এই জিনিসগুলোতে যদি তাকে জানতে হয়, তাহলে তাকে আইসেন শপেনহাওয়ারের বই পড়তে হবে। উনি জানেন যে শপেনহাওয়ার কে, এর সাথে পদ্মা সেতু কি সম্পর্কটা কি। এত অল্প জ্ঞান নিয়ে বড় কথা বলা যায় না। বড় কথা বলতে হলে আরো অনেক জ্ঞান জানার দরকার হয়। পদ্মা সেতুর সঙ্গে অন্তত পক্ষে, মানে এই যে 40,000 কোটি টাকা, 40,000 কোটি টাকা যেদিন উদ্বোধন হয়েছে সেই দিনই উঠে গেছে, সেই দিনই উঠে গেছে। আমাদের জিএনপি কি, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট কত, এবং আমাদের এই যে সুখীর মনোভাব, এটার আর্থিক মূল্য কত, আমাদের টোটাল কনজিউম কত, ন্যাশনাল কনজিউম কত, এই সব কিছুর সঙ্গে পদ্মা সেতু জড়িত। কাজে এখানে চালের দাম 20 টাকা কমে গেছে, শুধুমাত্র কমার্শিয়াল ফিজিবিলিটি, কত টাকা সুদ দিলাম আর কত টাকা টোল পেলাম, এই চিন্তা সঙ্গে আকিস বিড়ি বিক্রি করার সঙ্গে সম্পর্ক থাকতে পারে, যে আকিস বিড়ি প্রতি মাসে কত টাকা আকিস বিড়ি বিক্রি করলাম, তারপর শেষে এই নেভি সিগারেট কত টাকা বিক্রি করলাম আর কিনলাম, বা পাট, এই যে আমি কয় টাকার পাট কিনলাম, কয় টাকার পাট বিক্রি করলাম, এই সিম্পল হিসাব মেলানো যেতে পারে। কিন্তু রাষ্ট্র পরিচালনা এটা সম্ভব নয়। এই জন্য নেপোলিয়ন বোনাপার্ট হতে হবে, জুলিয়াস সিজার হতে হবে। হোয়াই জুলিয়াস সিজার ইজ ফেমাস, এটাকে মিস্টার বশিরকে জানতে হবে। হোয়াই এখনো পৃথিবী কেন সেই শিহুয়ানটিকে যাকে বলে কল্পনা করে, এখনো কেন সারা পৃথিবী যারা রাজনীতিবিদ তাদের কাছে সম্রাট আকবর পরিচিত, কেন এখনো সেই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড মাত্র 4 বছরের মধ্যে যেটি তিনি নির্মাণ করেছিলেন, শেরশাহ, এটা তো মানে 1,000 কোটি পদ্মা সেতুর চেয়ে মেগা প্রজেক্ট ছিল, কিন্তু ওই আমলে কেন এত ফেমাস। এবং সেই যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, সেটাকে অক্ষত রেখে চীন এই যুগে কেন আবার সেই সিল্ক রুট তৈরি করছে, এখনো সেই সিল্ক কেন বাংলাদেশে এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হচ্ছে। এই জিনিসগুলো মিস্টার বশিরকে আরো বহু বছর শিখতে হবে, জানতে হবে। জানার পরে যে তিনি সফল হবেন, নট লাইক দ্যাট। আমরা অনেকেই জানি, কিন্তু আমরা সফল হতে পারিনি। আবার যারা সফল হয়েছেন তারা অনেক কিছু জানেন না, ফলে মুখ থাকলেই সব কথা বলতে হয় না। আল্লাহ তাকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।